আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়েলকাম টু পার্ট 2 অধ্যায় 3। ওকে, গতকালকে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। কেমন? এখন যে ভিডিওটা শুরু হতে যাচ্ছে সেগুলোতে আমরা আলোচনা করব যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সমূহর প্রথম যে টপিক সেখান থেকে শুরু হবে। গতকাল কিন্তু এই টপিকটাও পড়ানো হয়েছিল, এরপরের টপিক থেকে আমরা এখন শুরু করব। গতকাল শুধু এস ব্লক, পি ব্লক, ডি ব্লকই নয়, অনেক কথা বলছিলাম পর্যায় সারণী সম্পর্কে, কে পর্যায় সারণী জনক, কে আধুনিক জনক, কে পর্যায় সারণীটাকে কিভাবে সাজিয়েছে এ সম্পর্কে, এবং বিভিন্ন মৌলের যে ধর্ম সেগুলো নিয়ে কথা হয়েছে। আজকের ভিডিওতে আমরা চলো শুরু করি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা দিয়েই শুরু করি, পারমাণবিক ব্যাসার্ধ। যদিও কালকে এটা পড়া হয়েছে, আজকে আবার একটু রিভিশন দিচ্ছি। হ্যাঁ, এটা কি বলা হয়েছিল? এটি একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সবচেয়ে বাইরের যে শক্তি স্তর ইলেকট্রনটা ঘুরছে তার দূরত্ব। ওকে, আচ্ছা, এটা কি হয়? যত বাম থেকে ডানে যাওয়া হয়, যত বাম থেকে ডানে যাওয়া হয় তত দূরত্ব কমতে থাকে, তত দূরত্ব কমতে থাকে, এবং গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে দূরত্ব বাড়ে। কেন? কারণ যখন একটা পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হয় তখন মৌলসমূহের যে প্রোটন সংখ্যা ছিল সেটা বাড়তে থাকে, কিন্তু তার যে শক্তিস্তর সেটা কিন্তু বাড়ে না। সেজন্য যত বেশি প্রোটন সংখ্যা হয় এবং ইলেকট্রন সংখ্যাও সেই অনুপাতে বাড়তে থাকে, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়। যখন আকর্ষণ বল বেশি হয়, আকর্ষণের কারণে পরমাণুগুলো আরও কি হয়? ছোট ছোট হয়। কারণ কি? এই তো তোমার প্রোটন, এই তো তোমার ইলেকট্রন, দুইটাকে আকর্ষণ যখন করবে আরো কাছে আসবে, আরো কাছে আসবে, আরো কাছে আসবে, অর্থাৎ পরমাণুগুলো আস্তে আস্তে আকার ছোট হইতেছে। এটাই তোমার এই যে ধারণা বা এই কনসেপ্ট, এটাতেই বলা হচ্ছে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তোমার যে পারমাণবিক ব্যাসার্ধ আছে সেটা কমে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসলে বাড়ে। কেন? যত নিচে আসবা একটা করে কি হবে? তোমার শক্তিস্তর বাড়তে থাকবে। আসো, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে নিলাম যখন, তখন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হইতেছে আমাদের আয়নীকরণ শক্তি। এক মোল ধনাত্মক আয়নে পরিণত করছি, অর্থাৎ এগুলো সাধারণত ধাতুদের ক্ষেত্রে করা হয়। কেমন? এবং অধাতুদের ক্ষেত্রে যে করা হয় না তা না, অনেক শক্তি দিলে এটাও অধাতুদের ক্ষেত্রেও হয়ে থাকে, তবে অধাতুদের ক্ষেত্রে শক্তি অনেক বেশি লাগে। শক্তি কি লাগে? অনেক বেশি লাগে। আয়নীকরণ শক্তির যে মান সেটা অনেক বেশি, কিন্তু একটা ধাতুর ক্ষেত্রে এই যে আয়নীকরণ শক্তির মান সেটা কম। কেন? কারণ ধাতু তো চায়, ভাই তুই আমারটা নিয়ে যা, তুই আমারটা নিয়ে যা, ঠিক আছে? ধাতু ছেড়ে দিতে চায়, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, তিনটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, এভাবে ধাতু ছেড়ে দেওয়ার মাধ্যমে প্লাস হয়, কি হয়? ক্যাটায়নের তৈরি করে, অর্থাৎ সে স্থিতিশীল অবস্থায় আসে। ঠিক আছে, আসো এবার দেখি এটার শক্তি কিভাবে পরিবর্তন হয়। আয়নীকরণ যে শক্তি পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বাড়ে। আয়নীকরণ শক্তি অলরেডি বলে দিছি বাম থেকে ডানে গেলে বাড়ে। এর মানে হচ্ছে বাম দিকে যেটা আছে সেগুলো ধাতু, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কোথায় আছে? বাম দিকে। এখন কথা হইতেছে যত ডানে যাবা একবার মৌলের নিষ্ক্রিয় যে গ্রুপ আছে তার আগের মৌলগুলো যদি দেখো, একবার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদিকে যত এদিকে যাবা তত আয়নীকরণ যে শক্তি সেটার মান বাড়বে। কারণ কি? ক্লোরিন কি চাইবে আমার ইলেকট্রন ছাইড়া দিতে? ক্লোরিন তো চায় বেটা তুই আমারে দে, আমারও ইলেকট্রন লাগবে, তুই আমারে দে। ঠিক আছে, এইটা হইতেছে ক্লোরিনের ধারণা। তাহলে এখন আয়নীকরণ শক্তির মান এখান থেকে আমরা দেখতেছি পর্যায় বরাবর বাম থেকে যত ডানে যাব তত আমাদের আয়নীকরণ শক্তির মান বাড়বে। এখন দেখো, গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে যাই তাহলে কমবে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কমবে। কারণ যত নিচে যাব পরমাণুর আকার তত বাড়বে, যত পরমাণুর আকার বাড়বে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে তাকে তোমার আকর্ষণ করার ক্ষমতা এই যে নিউক্লিয়াসের প্রোটনের সেটা কমবে, অর্থাৎ সেই বড় পরমাণু বা বেশি বড় পারমাণবিক আকৃতির পরমাণুটা ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি কম লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি বলো সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের চেয়ে তারপরেরটা, ঠিক আছে? অর্থাৎ এভাবে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এভাবে আস্তে আস্তে কি হবে? যত নিচে যাব তত আমার কি আয়নীকরণ শক্তির মান কম লাগবে। ওকে, আচ্ছা, তারপরে আসি। আচ্ছা, এটা বুঝলে তুমি আমার একটা কথা বলো, যে যে উদাহরণটা আমিও দিলাম তুমি শুধু জাস্ট বলো যে ধরো নার্সিং অ্যাডমিশন টেস্টে একটা ধরো সাপোজ কোশ্চিন আসছে যে নিচের কোন মৌলের পারমাণবিক না, আয়নীকরণ শক্তি বেশি। ধরো ইয়াতে দিল, অপশনে দিল সোডিয়াম, ক্লোরিন। আচ্ছা, আরো অপশন দিছে, এই দুইটা অপশনের মধ্যে বলো তো কোনটা হবে?
অবশ্যই এটা, কারণ ক্লোরিন তো চায় যে আমার ইলেকট্রন দাও, সোডিয়াম তো চায় আমার কাছে ইলেকট্রন নিয়ে যাও। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপর একটা টপিকে আসো। দেখো, ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যোগ করে বা যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির মান। কেমন? ওকে, তাহলে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন কি করব আমি? এক মোল ইলেকট্রন আবার যুক্ত করব, এক মোল ইলেকট্রন কি করব? আবার যুক্ত করব, যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি এখান থেকে নির্গত হবে সেটা হইতেছে আমাদের ইলেকট্রন আসক্তির মান। এখন তুমি ভাবো, ধাতু যার সর্বশেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটে ইলেকট্রন আছে, সে কি চাইবে আরেকটা ইলেকট্রন নিতে? ও তো লাস্ট একটা দুইটা তিনটা নিয়ে বিপদে আছে, ভাই আমি কোথায় এসে পড়লাম, আমার কাছ থেকে এটা কেউ নিয়ে যাও। বুঝছো? তাহলে ও কিভাবে চাইবে? ও তো চাইবে না। তাহলে কে চাইবে? তোমার হইতেছে ক্লোরিন চাইবে, ফ্লোরিন চাইবে, আয়োডিন চাইবে, যত অধাতু আছে সব চাইবে, অক্সিজেন চাইবে, তাই না? এখন কথা হইতেছে এই যে জিনিসটা, এটাই হইতেছে ইলেকট্রন আসক্তির কনসেপ্ট। কেমন? তাহলে ইলেকট্রন আসক্তির কনসেপ্ট হইতেছে ধাতু যেগুলো সেগুলো ছেড়ে দিতে চাইবে এবং যেগুলো অধাতু সেগুলো নিজের দিকে ইলেকট্রনকে আকৃষ্ট করবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। দেখো, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বাড়ে, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, অর্থাৎ ইলেকট্রন চাওয়ার মান বাড়ে। অধাতু বলে দাও, আমার আরো দাও, আমার আরো লাগবে, ঠিক আছে? অর্থাৎ যে চাওয়ার যে মান, আকাঙ্ক্ষা, সেটা বাড়ছে। বুঝতে পারছো? আর গ্রুপ বরাবর উপর থেকে নিচে যখন যাবা তখন কমে, গ্রুপ বরাবর যত নিচে যাবা তত কমতেছে। এই জি কমতেছে, যেগুলো কমতেছে। কারণ কি? কারণ সর্বশেষ যে শক্তি স্তরটা আছে সেখানে প্রোটন ইলেকট্রনকে কম ইয়াতে কম কি আকর্ষণ করছে, ঠিক আছে? এখানে আকর্ষণ বল কম, এজন্য সে ইলেকট্রনটা নিতে চায় না। বুঝতে পারছো? অর্থাৎ যত নিচে যাবা, উপর থেকে নিচে যাবা যত, তত কি হবে? কমবে। কেমন? তারপরে আসো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু কর্তৃক ইলেকট্রনদ্বয়কে নিজের দিকে টেনে নেওয়া। যে তোমার হইতেছে সমযোজী বন্ধনে কি হয়, আমি একটা ইলেকট্রন শেয়ার করলাম, তুমি একটা ইলেকট্রন শেয়ার করলা, দিয়ে আমরা সমযোজী বন্ধন করলাম। এখন এই ক্ষেত্রে কি হয়, কোন কোন পরমাণু আছে যাদের গায়ের জোর বেশি, ওরা বলে এই বেটা এদিকে নিজের দিকে টেনে নেয়। বুঝতে পারছো? এই যে ঘটনা, সেটা হয়েছে তড়িৎ ঋণাত্মকতা। আমাদের পর্যায় সারণীতে সবচেয়ে যে তড়িৎ ঋণাত্মক মৌল সেটা ফ্লোরিন। কেমন? যার তড়িৎ ঋণাত্মক পাউলির স্কেল অনুযায়ী 4। তারপরে যেটা আছে অক্সিজেন। এর জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন যখন দুইটা পরমাণু মিলে তোমার পানি গঠন করতেছে, তখন কি হয়, তখন অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন কি করে, ছিনায় নেয়, একটু নিজের দিকে টেনে নেয়। বুঝতে পারছো? এভাবে তখন কি হয়, কিসের সৃষ্টি হয় বলো তো? পড়ো নাই? পোলারিটি, পোলারায়ন পড়ো নাই ভাইয়া? ওকে, তাহলে দেখো এই জিনিসগুলো এখানে হয়ে থাকে। কারণ কি? অক্সিজেনের শক্তি বেশি, অক্সিজেনের শক্তির মান, তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের 2.1, কম না? সেজন্য অক্সিজেন টেনে নেয়। যার শক্তি বেশি সে ইলেকট্রন টেনে নেয়। পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা দেখো, পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে। বামে কি আছে? হাইড্রোজেন, এর কম, যত ওই দিকে যাচ্ছ অধাতুর ক্ষেত্রে তত বাড়তেছে, অধাতুর ক্ষেত্রে তত বাড়তেছে, অক্সিজেনের ক্ষেত্রে বাড়তেছে, ফ্লোরিনের ক্ষেত্রে আরো বাড়তেছে। কেমন? গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কমে। কেমন? তারপরে আসো ধাতব ধর্ম। পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কমে এবং গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে বাড়ে। এই জিনিসটা কি? ধাতব ধর্ম হইতেছে দুইটা ধাতব পরমাণু বা ধাতুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় আমাদের, সেটাই ধাতব বন্ধন। এই ধাতব বন্ধনে কি হয়, কিছু মুক্ত ইলেকট্রন থাকে যেগুলোর মাধ্যমে, এই বন্ধন গঠন করার মাধ্যমে এই যে মৌল বা যৌগটা ইলেকট্রন পরিবহন করতে পারে বা বিদ্যুৎ পরিবাহী হিসেবে পরিগণিত হয়। এখন কি হয়, পর্যায় বরাবর বাম থেকে যত আমি ডানে যাব, বাম থেকে যত ডানে যাব তত আমার কি অধাতু আসতেছে। কে আসতেছে ভাইয়া? যত ডানে যাব তত অধাতু। আর অধাতু কি ইলেকট্রন পরিবহন করবে? ও তো নিজেই ইলেকট্রন চায়, ওর ইলেকট্রন কোথায় আসবে? বুঝো নাই? তাহলে কি করবে? ধাতু, যারা ধাতু আছে তারা হইতেছে এটা চাইবে। সেজন্য যত বাম থেকে যত ডানে যাবা, যত ডানে যাবো তত অধাতু, অর্থাৎ ডানে গেলে কমে যাবে, ধাতব ধর্ম কমে যাবে। কারণ যত ডানে যাচ্ছ তোমার তার ডানে কি আছে? অধাতু। ধরো অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন, আরো অনেক কিছু আছে ভাইয়া। তো যেগুলো যত ডানে যাবা তত এগুলো কমতেছে। কেমন? ওকে ভাইয়া, তারপরে আসো দেখি কি আছে অধাতব ধর্ম। এবার উল্টা, এবার পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বাড়ে। কারণ কি? আমার বামে আছে অধাতু,
আমার বামে কি আছে ভাইয়া? আমার বামে আছে অধাতু। আমি যত বামে যাব আমার তত ভালো, কারণ কি আমার তত অধাতু আছে। ঠিক আছে, অধাতুর ধর্ম তত বাড়বে, এই হইতেছে কাহিনী। এবং গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে এটা কমে যাবে। তারপর আসো, রাসায়নিক বন্ধন প্রধানত 4 প্রকার। রাসায়নিক বন্ধন প্রধানত 4 প্রকার। রাসায়নিক বন্ধন নিয়ে এখন আলোচনা হবে। তো বন্ধন মানে কি? একটার সাথে আরেকটা যুক্ত হওয়া বা রিলেশন। ঠিক আছে, এখন এটা বিভিন্নভাবে হইতে পারে। আয়নিক হইতে পারে, সমযোজী হইতে পারে, ধাতব হইতে পারে, তোমার সন্নিবেশ সমযোজী হইতে পারে। ঠিক আছে, এখন আসো একটু দেখার চেষ্টা করি যে কোন বন্ধনকে আমরা কি বলি আর কেন বলি। আচ্ছা, আয়নিক বন্ধন, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, আয়নিক তড়িৎযোজী বন্ধন কাকে বলে? এই ধরনের বন্ধন গঠিত হয় যখন একটি পরমাণু তার যোজ্যতা স্তরের এক বা একাধিক ইলেকট্রন অন্য একটি পরমাণুকে সম্পূর্ণভাবে দান করে, এর ফলে ইলেকট্রন দানকারী পরমাণু। আচ্ছা, এটা তোমরা হইতেছে বাসায় পড়ো, আমি তোমাদের বলি। অর্থাৎ এখানে কি হয়, আয়নিক যে বন্ধন আছে সেখানে 2 ধরনের পরমাণুর মধ্যে এই বন্ধন গঠিত হয়ে থাকে। এক ধরনের পরমাণু ধাতু, একটা অধাতু, একটা ধাতু, একটা অধাতু। আসো একটু উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা ভালো। ধরো সোডিয়াম, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2 2s2 2p6 2p6 3s1। এখন ভাইয়া সোডিয়াম যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন নিয়ে সে আছে বিপদে। কারণ কি, আমি এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাই। সোডিয়াম একটা ইলেকট্রন কি করতে চায়? ছেড়ে দিতে চায়। ছেড়ে দিয়ে কি, সে স্থিতিশীল অবস্থায় আসতে চায়। এখন দেখো ক্লোরিনের ক্ষেত্রে, এই ক্লোরিন কি করে বাবা, 1s2 2s2 2p6 3s2 এবং 3p5, কারণ ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা সেটা হইতেছে 17 এবং সোডিয়ামের 11। তাহলে দেখো পি যে উপশক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন থাকতে পারে 6টা। কয়টা? 6টা। 3টা ঘর থাকে, 3টা ঘরে 2টা 2টা করে ইলেকট্রন থাকতে পারে 6টা, কিন্তু আছে 5টা। তাহলে কি করবে? ও চায়, ক্লোরিন চায়, বাবা আমার কেউ একটা পরমাণু দে, আমি স্থিতিশীল অবস্থায় যাইতে চাই, আমি স্থিতিশীল অবস্থায় যাইতে চাই। ক্লোরিন এটা বলতেছে, আর সোডিয়াম বলতেছে বাবা আমার কাছ থেকে নিয়ে যা, আমি চাই এই ক্লোরিন তোরে দিয়ে দিতে। কারণ কি, এই একটা পরমাণু নিয়ে আমি আছি বিপদে। ঠিক আছে, তখন কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয় সোডিয়াম প্লাস ক্যাটায়ন, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয় ক্লোরিন মাইনাস অ্যানায়ন। তখন এই ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে, অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন মাইনাস, অর্থাৎ ক্লোরিনের আয়ন মিলে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। খুবই গুরুত্বপূর্ণ যৌগ, যেটা এবার অ্যাডমিশন টেস্টে আসছিল 2024-25-এ, তার আগের বছর না 19-20 সেশনে আবার আসছিল। অর্থাৎ 5-6 বছর পরে কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। কোশ্চেন কি ছিল? খাদ্য লবণের সংকেত কি? ক্লাস 6 থেকে পড়ে আসছে বাচ্চারা। ঠিক আছে, হয়েছে ভাইয়া? ওকে, তাহলে এটা গেল সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ। কেমন? চলে আসো সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধন কাকে বলে? এই বন্ধনে সাধারণত দুটি অধাতব পরমাণুর মধ্যে গঠিত হয়। এখানে পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদান করে না, তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে সমানভাবে ভাগ ও শেয়ার করে ইলেকট্রন কি করে? বন্ধন গঠন করে। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি করব? আমরা আয়নিক যখন বন্ধন দেখলাম, তখন দেখলাম একটা ছিল ধাতু, একটা ছিল অধাতু, ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন নিয়ে নিল, দুইটা মিলে যৌগ গঠন করলো, এটা বলে সমযোজী না, এটা বলে আয়নিক। এখন আসো সমযোজী। সমযোজীর ক্ষেত্রে এটা অধাতু, এটা অধাতু, কি করবে? ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন শেয়ার, দুইটা মিলে কি করবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করবে? বন্ধন গঠন করবে। আসো উদাহরণ দেই। ধরো পানির ক্ষেত্রে যদি উদাহরণ দেই, হাইড্রোজেন। পানির ক্ষেত্রে কি থাকে ভাইয়া? H2O। H2O মানে পানি যদি হয় তাহলে এখানে থাকে দুইটা হাইড্রোজেন আর কি থাকে? অক্সিজেন, তাই তো? আচ্ছা আসো দেখি কিভাবে কি হয়। হাইড্রোজেন 1s1, অক্সিজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনের 8, তার মানে 1s2 2s2 2p4। ঠিক আছে, 2p4। এখন দেখো আমরা বলছি ভাইয়া যে পি যে শক্তি স্তর, পি যে উপশক্তি স্তর, সেখানে ইলেকট্রন থাকতে পারে 6টা। কয়টা? 6টা। আছে কয়টা? 4টা। অক্সিজেন কি? ইলেকট্রন নিজের দিকে চায়। এখন তারা কে দিবে? কে দিবে? এই যে অক্সিজেন, এই পরমাণুকে এখন ইলেকট্রন শেয়ার করবে হাইড্রোজেন। দুইটা হাইড্রোজেন তার যে লাস্ট কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন ছিল সেগুলোও দিয়ে দিবে, বাবা নাও। তারপরে বলবে আসো আমরা দুইটা শেয়ার করি, শেয়ার করার মাধ্যমে আমরা কি করি? সমযোজী বন্ধন গঠন করি। তোমারও নাই, আমারও নাই,
আমিও দিতে চাই, তোমারও অভাব, আসো আমরা শেয়ার করি। এই যে মন মানসিকতা অক্সিজেন এবং হাইড্রোজেনের, এই মন মানসিকতা থেকে কিসের তৈরি হবে? সমযোজী বন্ধনের তৈরি হবে। তখন কি হবে দেখো, মনে করো এটা একটা অক্সিজেন পরমাণু নিউক্লিয়াস, লাস্ট কক্ষপথে এখানে আছে ইলেকট্রন কয়টা? 2টা। তারপরে এটা একটা অক্সিজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তর, এখানে ইলেকট্রন আছে 6টা। ঠিক আছে, এই তো 6টা। এখন এখানে একটা হাইড্রোজেন পরমাণু আসবে, ইলেকট্রন শেয়ার করতেছে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আসলো, ইলেকট্রন শেয়ার করতেছে। বুঝছো? তখন কি করতেছে? 2 4 6 8, বুঝছো? এখানে 8টা না, আবার হাইড্রোজেন পরমাণুগুলো শেয়ার করেও তাদের ইলেকট্রনগুলো কি করতেছে? ফিল আপ করতেছে। তো এভাবে সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা, এই বন্ধনে কি হয়? তোমার এই সমযোজী বন্ধনে একটু আগে বললাম না যে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক কত ভাইয়া? 3.5, আর তোমার হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক কত? 2.1। এটা হইতেছে অক্সিজেন, কেমন? আর ফ্লোরিন তো বলছি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হইতেছে 4। তড়িৎ ঋণাত্মকতা পাউলির স্কেল অনুযায়ী 4, ঠিক আছে, 4। তাহলে দেখো, অক্সিজেন যখন 3.5, হাইড্রোজেন যখন 2.1, তখন অক্সিজেন এই তো সমযোজী যে বন্ধন আছে, হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে, সেখান থেকে ইলেকট্রনটা টান দেয়। যখন ইলেকট্রনটা টান দেয় তখন অক্সিজেন আংশিকভাবে ডেল্টা মাইনাস হয়। অক্সিজেন ডেল্টা মাইনাস, কারণ ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিছে। ভাই ব্যবসাতে শেয়ার করছি দুজন সমান, তুমি দিছো 50,000, আমি দিছি 50,000, লাভ হয়েছে 1 লাখ, তুমি নিলে 60%, মানে 60,000, আমার দিলে 40। কেন ভাই? কারণ আমরা তো সমানভাবে দিছি। কারণ তুমি নিছো কেন? কারণ তোমার শক্তি বেশি, তোমার রাজনৈতিক পলিটিক্স, দেশ নেতার 10%। তো দেখো, এই যে অক্সিজেন ডেল্টা মাইনাস, তখন অটোমেটিকলি হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস, কেমন? ওকে, এভাবে পোলারিটি সৃষ্টি হয়। আসো, বুঝছো সব কিছু ক্লিয়ার? কিভাবে বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, পারবা? ওকে, আসো ধাতব বন্ধন। ধাতব বন্ধন তো অলরেডি বলছি, কেবল ধাতুগুলোর মধ্যে মধ্যে এই বন্ধন সৃষ্টি হয় এবং এখানে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনের জন্য এগুলো তোমার কি করতে পারে? ইলেকট্রন পরিবহন করতে পারে, কেমন? ওকে, তারপরে কি আছে ভাই আমাদের? সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি? এটি সমযোজী বন্ধনের একটি বিশেষ রূপ। এই বন্ধনে বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন জোড়া শুধুমাত্র একটি পরমাণু থেকে আসে, কিন্তু তা দুটি পরমাণু দ্বারা সমানভাবে ব্যবহৃত হয়। জিনিসটাকে আমি তোমার একটু বলি। ধরো NH3, ঠিক আছে? এখন NH3 এর ক্ষেত্রে একটু লক্ষ্য কর, নাইট্রোজেনের একটু ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য কর ভাই। 1s2, 2s2, 2p, এটা হচ্ছে নাইট্রোজেন 7, ঠিক আছে, তাহলে এটা হবে 3। এর যে শেষ শক্তি স্তর, ইলেকট্রন আছে 3টা, তাহলে ইলেকট্রন আরো লাগবে 3টা, তাহলে তার শেষ শক্তি স্তর পূর্ণ হবে, সেই স্থিতিশীল অবস্থায় যাবে। এই অবস্থায় কি করে? 3টা হাইড্রোজেন 3টা পরমাণু শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে? আচ্ছা, যখন 3টা পরমাণু এখানে আসলো, তখন অক্সিজেন মানে লাস্ট যে শক্তি স্তর, সেখানে 8টা পূর্ণতা পাইলো। ওখানে 3, এখানে 3, মানে 6, আর আগে ছিল 2, 8, ঠিক আছে? আচ্ছা, বন্ধন তো গঠন করলো, এখন কি হয়? NH3 এর ক্ষেত্রে লক্ষ্য কর, এখানে কিন্তু একটা মুক্ত জোড় আছে, এই যে 2s2 মুক্ত জোড়। মুক্ত জোড় মানে কি? এটা কোনো যার সাথে বন্ধন গঠন করে নাই। ধর NH3, এটা এখানে মুক্ত জোড়, আর 3টা আছে তোর বন্ধন জোড়, অর্থাৎ বন্ধনে আছে, ঠিক আছে? 3টা আছে বন্ধনে, আর উপরে এক জোড়া আছে মুক্ত জোড় ইলেকট্রন। এখন এখানে কি হয়? NH3 এর সাথে আবার হাইড্রোজেন প্লাস আসে, কার সাথে যুক্ত হয়? এই যে মুক্ত জোড় ছিল না, এটারে ও নিজেই ইলেকট্রন দেয় না, কিন্তু আইসা ভাগ বসায়, বাবা আমি আসি, আমারে ধরিস, আমার একটু গনিস, এই কাহিনী হয়। দেন NH3 এর সাথে যখন হাইড্রোজেন প্লাস যুক্ত হয়, তখন NH4 প্লাস হয়। কি হয় ভাইয়া? NH4 প্লাস। এই যে ঘটনা ঘটলো, আমি ইলেকট্রন দিলাম না, কিন্তু আমারে গণতে হবে, ও আমারে কোনো হেল্প করে নাই, কিন্তু ওরে নাকি বিশাল নেতা, ওরে নাকি গণতে হবে। তো এই জিনিসটা যে মনোভাব, সেটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন। বন্ধনটা অনেক গুরুত্বপূর্ণ বাবা। এর মাধ্যমে আমাদের যে চ্যাপ্টারের মেন টপিক ছিল সেগুলো শেষ। আরও কয়েকটা টপিক আছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, যেমন ধর অরবিটাল,
এবং শঙ্করায়ন এগুলো নিয়েও হালকা একটু আলোচনা হবে, কারণ এগুলো একটু কম আসে, তবে অবশ্যই আলোচনা হবে ইনশাল্লাহ। যখন আমি বই দেখাইতে যাব আমি তোদের বইটা দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা দেখানোর চেষ্টা করব যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে, তোর বইটা পড়তে সহজ হবে এবং টপিকগুলো মিস যাবে না, টপিক এমনিতেও মিস যাবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখ, চলে আয় এখন আমরা বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে ভাইয়া সেগুলো সলভ করব। আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি। গতকাল পড়ছি না? গতকাল বলছি যে এস ব্লক মৌলের সংখ্যা 14, পি 36, ডি ব্লক 41 এবং এফ ব্লক 27, মোট হইতেছে 118। এটা যেন না ভুলিস। আসো তাহলে এগুলো ইম্পর্টেন্ট। নার্সিং ভর্তি পরীক্ষায় কি, তারপরে হইতেছে কয়টি, কে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কে আবিষ্কার করে, কি আবিষ্কার করে, কয়টি, বা হইতেছে যে এটাকে কি বলে, এটা হরমোন নাকি এটা এনজাইম, না এটার ভর বেশি না এটার ভর কম, এটা কি হালকা না এটা হইতেছে ভারী, না হইতেছে এটা কি নবায়নযোগ্য না এটা অনবায়নযোগ্য, আচ্ছা এটা কোন গ্যাস, এটা কি হাইড্রোজেন গ্যাস নাকি হিলিয়াম গ্যাস, তারপরে এটা কি কার্বন ডাইঅক্সাইড নাকি এটা মিথেন। ঠিক আছে, তো যেই জিনিসগুলো কি কেন কিভাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে একটু কম আসে, তবে কি কেন এগুলো আসে। ডি ব্লক মৌলের সংখ্যা ভাইয়া আমাদের ডি ব্লক মৌলের সংখ্যা 41টি। তারপরে আসো, কোন মৌলের পরমাণু যোজ্যতার NH2 NP3, কোনো কথা নাই, ঠাড়া ইলেকট্রন বিন্যাস করতে হবে, দেখতে হবে কোথায় NH2 NP3 আছে। তাহলে 1s2 2s2, আমরা কিন্তু জানি না পরমাণু কি, সেজন্য আমরা পরমাণু লিখিনি। মনে কর যে পরমাণু X, মনে কর যে পরমাণু X, ঠিক আছে, আমরা কিন্তু পরমাণু জানি না ভাইয়া পরমাণু কি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, কটা আছে ভাইয়া? NH2 NP5। কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে হবে? পর্যায় সারণীর কোন গ্রুপে হবে? আচ্ছা, ও গ্রুপ নির্ণয় করতে বলছে, তাহলে তো এটা করারও দরকার নেই। আচ্ছা, যদি আমার বলতো ইয়া নির্ণয় করতে, তাইলে না এটা করতাম, বলছে গ্রুপ নির্ণয় করতে। আরে পড়ছি না, যখন পি শক্তি স্তরে আমার ইলেকট্রন আসতেছে, পি উপশক্তি স্তরে যখন ইলেকট্রন আসতেছে, তখন S + P + 10, S + P + 10 এই তিনটা যোগ করে দিলেই আমার গ্রুপ চলে আসবে। যোগ করো ভাইয়া, 5 2 7, 7 এর সাথে 10 যোগ করলে 17, এই তোমার 17। কেমন বলছিলাম না যে যখন এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে যতটা ইলেকট্রন প্রবেশ করবে সেটাই তার গ্রুপ নাম্বার। পি অরবিটালে যখন প্রবেশ করবে বা পি উপশক্তি স্তরে যখন প্রবেশ করবে, তখন এস আর পি যোগ করতে হবে, +10 যোগ করতে হবে, যেটা আসবে সেটাই তার গ্রুপ নাম্বার। ডি অরবিটালে যখন প্রবেশ করবে বা ডি উপশক্তি স্তরে যখন প্রবেশ করবে, তখন ডি আর এস এই দুইটা যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হইতেছে সেই পরমাণুর গ্রুপ নাম্বার। পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে, যেগুলো 18টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং 7টি পর্যায় রয়েছে আধুনিক পর্যায় সারণী। তারপরে আসো, এট্রিয়াম 39 মৌলটি পর্যায় সারণীতে অবস্থান কোথায়? এখন বাবা আমি তো জানি না পর্যায় সারণীর মৌলের অবস্থান কোথায়, যেটার পারমাণবিক সংখ্যা হইতেছে 39। আসো বের করার চেষ্টা করি 39 কোনটা। এখন এক্ষেত্রে একটা জিনিস বলছিলাম, 2 8 8 18 18 32 32, কি বলছিলাম? 2 8 8 18 18 32 32, এটা দিলে কি হয় দেখো, আমি দুইভাবে নির্ণয় করে দেখাচ্ছি। 2 8 8 18, আচ্ছা এখানে একটু যোগ করো তো, 8 8 16 16 2 18 18 18 36, এই যে 36 সেটা হইতেছে সর্বশেষ যে ইলেকট্রন সেটা, ঠিক আছে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। এখন 37, তারপরে আসবে 38, তারপরে আসবে 39। এখন একটু দেখো তো এটা কত নাম্বার কথা বলছে? 39। এখন তার মানে এই যে গ্রুপটা সেটা, এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ, এটা 3 নাম্বার গ্রুপ, তার মানে কয় নাম্বার গ্রুপে হবে? 3 নাম্বার গ্রুপে। দেখো অলরেডি চলে আসছে 3 নাম্বার গ্রুপে, কিছু করাই লাগে না, ইলেকট্রন বিন্যাসও করা লাগে না, শুধু বলছি 2 8 8 18 18 32 32। এখন এটাতে কি বুঝলাম? 2 8 8 18 18 32 32, এটা হইতেছে আমার নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে না সেগুলোর পারমাণবিক কি সংখ্যা, সেগুলো কি পারমাণবিক সংখ্যা। কি ভাই কিভাবে? কারণ হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, নিয়ন পারমাণবিক সংখ্যা 10, কিভাবে 2 আর 8 যোগ করলাম, তারপর এটা কত হবে? আর্গন 18, তারপর এটা কত হবে? ক্রিপ্টন 36। বুঝতে পারছো? অর্থাৎ শেষ যে গ্রুপ আছে সেটা যদি তোমার কি হয় ভাইয়া, শেষ যে গ্রুপ আছে সেটার যে সেটা যদি 36 হয়, পরের যে আছে পর্যায় আছে সেখান থেকে 37 থেকে শুরু হবে। তার মানে 1 নাম্বার পর্যায় 37, 1 নাম্বার যে গ্রুপ সেটা 37, তাহলে 2 নাম্বার গ্রুপ 38, তাহলে 3 নাম্বার যে গ্রুপ সেটা 39। ক্লিয়ার, তাই না? তাহলে এটা কত হবে ভাইয়া? গ্রুপ 3।
এটা গেল একভাবে নির্ণয় করার পদ্ধতি। আর একভাবে নির্ণয় করা যায়, আসো ওইটাও একটু দেখি যে আর কিভাবে নির্ণয় করা যায়। এই যে পদ্ধতি আরেকভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। সেটা করার জন্য কি করতে হবে, এই ইট্রিয়াম 39 এটা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p। দেখি কয়টা হয়েছে। এটা হয়েছে 10, এটা হয়েছে 10, তার মানে হয়েছে 20, এটা হইতেছে 30, তার মানে এটা হইতেছে আমাদের 30 হইলে 30 হয়েছে না? আচ্ছা আবার 10, এটা হইতেছে 20, এটা হইতেছে 30, তার মানে 4p6, এটা হলো 36। কত হলো? 36। তারপরে আসবে 5s, 5s এ আসবে 2, তার মানে হলো 38। তারপর আসবে 4d তে আসবে 1। বুঝছো? 4d তে কত আসবে? 1। এখন তাহলে গণ 39 হয়েছে 2 4, তারপরে 10 12 18 28 30 36, তারপরে 36 এর পরে 38 39। এটা হইতেছে আমাদের ইলেকট্রন বিন্যাস। কিভাবে করব সহজে? এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এটা 2 নম্বর অধ্যায়ে ডিটেইলস পড়ানো হবে। এসএসপি এসপিএস, এটা হইতেছে এসএসপি এসপিএস, তারপরে এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এই জিনিসটা তোমাদের সহজে পড়ানো হবে, তোমরা সহজে বুঝতে পারবা। আচ্ছা তাহলে আমরা মেন যে টপিক যেটা বুঝতে চাচ্ছি সেটা বুঝে নাও। আমরা ইলেকট্রন বিন্যাস করছি, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখছি যে শেষ কক্ষপথ 4d, মানে 4d তে ইলেকট্রন সর্বশেষে গেছে। অর্থাৎ ডি অরবিটালে যখন ইলেকট্রন সর্বশেষে প্রবেশ করবে তখন আমাদের যে কাজ হবে ডি উপশক্তি স্তরে যে ইলেকট্রন এবং তার আগে উপশক্তি স্তর বা পরে উপশক্তি স্তর অর্থাৎ এস যেখানে প্রবেশ করছে এই দুইটা যোগ করা। অর্থাৎ এস উপশক্তি স্তর ডি উপশক্তি স্তর যোগ করে যেটা হবে সেটা হইতেছে আমার মৌলের গ্রুপ নাম্বার, মৌলের গ্রুপ নাম্বার। তাহলে এটা কত? 2 আর 1 3, তার মানে 3 নম্বর গ্রুপ। আর কি বলছিলাম? সর্বশেষ যে শক্তি স্তর সেটা হইতেছে মৌলের পর্যায়, তার মানে 5 নম্বর পর্যায়। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তারপরে আসো কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। এখন ইলেকট্রন বিন্যাস কইরা দেখতে হবে কোন ইলেকট্রন বিন্যাস সঠিক, না করলে তো বুঝতে পারবো না, তাই না? আচ্ছা এই জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 2+, কি বলছে? জিঙ্কের ক্ষেত্রে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক আমাদের তাই বলছে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে মামা কোনটা সঠিক। আসো দেখি। এখন শুধু জিঙ্ক না, বলছে মামা ইলেকট্রন বিন্যাস করবো জিঙ্ক 2+ এর। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, যদিও অ্যান্সার দেওয়া আছে তাও দেখো কিভাবে নির্ণয় করবো পরীক্ষার হলে। ধরো জিঙ্ক 2+, বাবুরে নড়াচড়া করিস না, থাম। জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কের যে ইলেকট্রন বিন্যাস সেখান থেকে দুইটা চলে গেছে। কিভাবে গেছে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10 4s2। এটা ছিল এখন কিন্তু নাই, কারণ যখন জিঙ্ক ছিল তখন ইলেকট্রন ছিল 30টা, কারণ জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, অর্থাৎ প্রোটন সংখ্যা 30, ইলেকট্রন সংখ্যাও 30, কারণ একটা পরমাণুতে যতটি প্রোটন ততটি ইলেকট্রন থাকে এবং দুইটা মিলে নিউট্রাল হয়। তাহলে বাবা আসো দেখো জিঙ্ক, তাহলে যখন জিঙ্ক ছিল 30 তখন কিন্তু 4s ছিল, দেখো 10 20 30, ঠিক আছে? এখন আবার আরে ভাই এইগুলো যোগ করছি, এই 2 এই 2 এই 6, তার মানে 10, এই 2 এই 6 এই 2 মানে 20, এই 10 মানে 30, ঠিক আছে? তো জিঙ্ক ঠিক ছিল, কিন্তু যখন জিঙ্ক 2+ হইলো তখন এই যে 4s2 এটা চলে গেছে, এখান থেকে ইলেকট্রন চলে গেছে। যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। তাহলে 4s2 যখন চলে গেছে তখন কি হয়েছে ভাইয়া? 3d10। আর আগে আর্গন দিছে কেন? কারণ এই যে ইলেকট্রন বিন্যাস সেটা আর্গনের, দেখো 6 7 8 9 10 11 12 আর 6 18, এই যে ইলেকট্রন বিন্যাস সেটা হইতেছে আর্গন যে পরমাণু আছে আমাদের সেটা। কেমন? সেজন্য আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা হইতেছে। ক্লিয়ার? পুরা ক্লিয়ার? না বুঝতে পারলে বলো, কিভাবে বলবা কমেন্ট করো। আচ্ছা আসো দেখি পর্যায় সারণীর কোন মৌলকে চ্যালকোজেন বলা হয়, গ্রুপ 16 মৌলকে চ্যালকোজেন বলা হয় এবং গ্রুপ 15 মৌলকে নিকটোজেন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা। এবং প্রথম পি ব্লক মৌল কোনটি? প্রথম পি ব্লক মৌল কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তার মানে পি ব্লক মৌল হইতেছে বোরন। প্রথম পি ব্লক মৌল হইতেছে বোরন, কারণ এটা দিয়ে পি ব্লক মৌলের শুরু, যার পারমাণবিক সংখ্যা 5, 1s2 2s2
2p1 অর্থাৎ প্রথম মানে পারমাণবিক সংখ্যা 5 2 4 5 ঠিক আছে 5 বিশিষ্ট পারমাণবিক সংখ্যা 5 বিশিষ্ট মৌল সেটাই আমাদের বোরন। এস ব্লক মৌল কোনটি? পটাশিয়াম। কারণ কি ইলেকট্রন বিন্যাস করো দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা। আজকে শুধু ইলেকট্রন বিন্যাস কইরাই তোমাদেরকে দেখাবো। যত দেখবা যত প্র্যাকটিস করবা তত দ্রুত পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা, না হলে মারা খাবা। দ্রুত প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, কি আছে জীবনে। আসো করে দেখাই। যখন বললাম পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 আর 3p6 4s1। দেখো সর্বশেষ যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন আছে কয়টা? একটা, অর্থাৎ মৌলটি এস ব্লকের। কিন্তু অ্যালুমিনিয়াম কইরা দেখো এস ব্লকে না, পি ব্লকে চলে গেছে। ম্যাঙ্গানিজ আর্সেনিক অন্য ব্লকে চলে গেছে, দেখছো? তাহলে এস ব্লক মৌল কোনটি? পটাশিয়াম। এস ব্লক মৌল কি ভাইয়া? পটাশিয়াম। ঠিক আছে, বুঝছো? ওকে, তারপরে আসো ডি ব্লকের প্রথম মৌল কোনটি? স্ক্যান্ডিয়াম। ডি ব্লকের প্রথম মৌল কোনটি? স্ক্যান্ডিয়াম। তারপরে কোন কোনগুলো? এরা হবে অপধাতু। কোশ্চিনে একটু ভুল আছে বইয়ের কোশ্চিনে, এটা হবে অপধাতু। এটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক। সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক। সিলিকন কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, এজন্য সিলিকনকে বলা হয় অপধাতু। কেমন? জার্মেনিয়াম আর্সেনিক এগুলো সকলগুলো অপধাতু। অপধাতু কয়টি? 6টি। পড়ছিলাম না আমরা পি ব্লক মৌল যখন পড়ছিলাম তখন পড়ছি যে আমাদের অপধাতু 6টি। দেখো আসো সিলিকনে একটু দেখে যাই। এই বেচারির ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p2, দেখছো? তাহলে 14 সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। 1s2 2s2 2p6 3s2 3p2। তার মানে এই যে লাস্ট যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন আছে দুইটা। ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এখন ইলেকট্রন আছে দুইটা, ইলেকট্রন থাকতে পারে চারটা। পি শক্তি স্তরে ইলেকট্রন আরও থাকবে চারটা। কারণ কি? পি শক্তি স্তরে উপশক্তি স্তরে ইলেকট্রন মোট সংখ্যা হইতেছে 6টা হইতে হবে। 6টা যদি হয়, কারণ পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ঠিক আছে? আচ্ছা, পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 কিন্তু আছে 2, তার ইলেকট্রন আরও মোট থাকতে পারবে কয়টা? 4টা। এটা হইতেছে জারণ মান। সিলিকন এটা অনেক সময় 4+ হয়, ঠিক আছে? সিলিকন অনেক সময় 4+ হয়। আবার কি করে? সিলিকন 4+ হইল না, ইলেকট্রন ছাইড়া দিল, আবার অনেক সময় ইলেকট্রন গ্রহণ করে, আবার অনেক সময় সমযোজী বন্ধন গ্রহণ করে। তো এই ধরনের যৌগগুলো কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে, সেজন্য এগুলোকে বলা হয় অপধাতু। অপধাতু আছে 6টা, ঠিক আছে? মনে রাখবা। পরের পেজে কোনটি মিথ-ক্ষার ধাতু? স্ট্রনশিয়াম। দেখবা গ্রুপ 2 এর মৌল। ক্ষার ধাতু হলে গ্রুপ 1 এর মৌল, মিথ-ক্ষার ধাতু গ্রুপ 2 এর মৌল। বিরল মৃত্তিকা মৌল গ্রুপ 3, কারণ গ্রুপ 3 যত আছে সবগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। গ্রুপ 3 এফ ব্লক মৌল কিন্তু আছে, ঠিক আছে? এফ ব্লক মৌলের সংখ্যা কয়টি বাবা? 27টি। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? তীব্র জারক মানে 17 নম্বর গ্রুপ। কেন? কারণ গ্রুপ 17 নম্বর মৌল ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সর্বোচ্চ। ইলেকট্রন নিজের দিকে টেনে, ইলেকট্রন চাই, বুঝতে পারছো? সেই ইলেকট্রন চাই যে ইলেকট্রনগুলো আমি গ্রহণ করি, স্থিতিশীল অবস্থায় নিয়ে আসি, অর্থাৎ এটা হবে তীব্র জারক, বুঝছো? আচ্ছা, নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারিত হতে পারে? সিলিকন এবং ফসফরাস। কেন? কারণ এই যে সিলিকন এবং ফসফরাস এই দুইটি মৌলের ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল। যখন এগুলো উত্তেজিত হয় তখন এর যে পি অরবিটাল থেকে ইলেকট্রন ডি অরবিটালে চলে যায়, অর্থাৎ তখন সম্প্রসারিত হতে পারে, বুঝছো? আচ্ছা, তারপরে NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। কারণ কি? NS1 ধাতুই তো ক্ষার। সোডিয়ামের সাথে পানি দিয়ে হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের সাথে পটাশিয়ামের সাথে পানি দিয়ে হয়ে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সিজিএমের সাথে পানি দিয়ে হয়ে যাবে সিজিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? ওকে ম্যান, তারপরে আসো দৈত্যকার অণু গঠন করে কোনটি বাবা? সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে? সিলিকন ডাইঅক্সাইড দৈত্যকার অণু গঠন করে। কেমন করে? এভাবে সিলিকন একটার সাথে আরেকটা সিলিকন, এভাবে আছে অক্সিজেন, আবার আছে আবার আছে এখানে সিলিকন, আবার আছে এখানে অক্সিজেন, আবার আছে এখানে সিলিকন, আবার আছে এখানে অক্সিজেন, আবার আছে সিলিকন, মাঝখানে অক্সিজেন, আবার সিলিকন, এভাবে বিশাল একটা আকৃতি গঠন করে, বুঝছো? দৈত্যাকার যে আকৃতি সেটাই গঠন করে আমাদের সিলিকন ডাইঅক্সাইড। ক্লিয়ার? ওকে, মনে থাকবে ভাইয়া এগুলো এখন বলতেছি তো,
মনে পড়বে পরীক্ষার হলে যখন কোশ্চেনগুলো আসবে তখন মনে পড়বে। ভাইয়া মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো, তাহলে অনেক ভালো হবে, বুঝছো? ভাইয়া আসো দেখি নিচের কোনটি, নিচের নিষ্ক্রিয় গ্যাস কোনটি পি ব্লকের মৌল নয়? হিলিয়াম। কারণ কি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2, কারণ এটা পারমাণবিক সংখ্যা 2, তার মানে 1s2 এস ব্লকের মৌল। ঠিক আছে, কিন্তু কেন ওখানে দেওয়া হয়েছে? কারণ নিষ্ক্রিয়, তাই। কারণ নিষ্ক্রিয় মৌল আমি যদি এস ব্লকে আনি তাহলে কি হইলো? এটা ওটা কি হিলিয়াম কি হইতেছে যে এস ব্লকের মৌল? হিলিয়াম কি ধাতু? দেখি ধাতু না তো রে ভাই, হিলিয়াম তো নিষ্ক্রিয়, সেজন্য ওকে রাখা হয়েছে কোথায়? এই 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। নিচের কোন মৌলটি জারণ মান সর্বোচ্চ হতে পারে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম। কারণ কি? এখানে একটা মজার জিনিস, ক্রোমিয়ামের হইতেছে ইলেকট্রন যে বিন্যাস আছে না ভাইয়া, সেটা হইতেছে, থামো তো, একটা জিনিস আমি একটু লক্ষ্য করি যে কোন কালার দিয়ে লিখলে তোমরা সুন্দর বুঝতে পারো এই ইয়াতে। আচ্ছা সামনের দিন থেকে যাও, ইয়া করবো নি আমরা, এই যে এই স্লাইড না দিয়ে কালো স্লাইড দিয়ে দিব, তখন দেখতে আরো একটু সুবিধা হবে। আর এই তো হলুদ, না হলুদ দিয়ে বোঝা যাচ্ছে, তার মানে হলুদ দিয়ে লিখতে হবে, সমস্যা নেই, হলুদ দিয়ে লিখতেছি। দেখো আসো তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু শিখি। ক্রোমিয়াম 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 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। কত দিব এটা ডিপেন্ড করতেছে এটার উপর। 2 4 10 12 18 20, তার মানে আর লাগবে 4টা। কিন্তু 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 এই জিনিসটা ভুল। কেন ভাই? ভাই কারণ বলি। কারণ হইতেছে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস যখন করা হয়, ইলেকট্রন বিন্যাস করার সময় একটা পরমাণুর শেষ শক্তি স্তরে তখনই স্থিতিশীল অবস্থায় আসে যখন হোক সেটা ফিল আপ থাকবে, অর্থাৎ সম্পূর্ণভাবে ফিল আপ বা পূর্ণ, অথবা অধপূর্ণ। কি বলছি? শেষ যে উপশক্তি স্তর সম্পূর্ণভাবে পূর্ণ বা অধপূর্ণ থাকলে মৌলটা বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। বুঝছো? এই কাহিনীটাই ক্রোমিয়ামের সাথে হয়। তাহলে কেমন ভাবে হবে? আসো দেখি। ক্রোমিয়াম হইতেছে এই যে বাবা 4 ছিল না, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন 4 হয়ে যাবে 5, আর 2 হয়ে যাবে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, এবং 4-এর সাথে 1 যোগ করলে 5। এই জিনিসটা এখানে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 4s1 3d5। এই যে ইলেকট্রন বিন্যাস, এটা হইতেছে ব্যতিক্রম। অনেক সময় এটা ইলেকট্রন বিন্যাসটা তোমার ভর্তি পরীক্ষা আসে, কারণ এটা ব্যতিক্রম। ব্যতিক্রম জিনিস আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, অনেক সময় এটা আসে, অনেক সময় সিলভার আসে, সিলভারও থাকতে পারে, দেখো একটু পরে। তাহলে এটা গেল ক্রোমিয়াম। এখন দেখো সর্বশেষ যে শক্তি স্তর, ইলেকট্রন আছে 5টা, তার আগে আছে একটা, তার মানে 6টা, তার মানে ক্রোমিয়াম 6+, এটা জারণ মান ধারণ করে, অর্থাৎ জারণ মান সর্বোচ্চ হতে পারে ক্রোমিয়ামের। কিন্তু এগুলো করে দেখো, এগুলো জারণ মান সর্বোচ্চ না, কারণ এটা হচ্ছে কম। বুঝছো? ওকে। তারপরে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি? বিজোড় ইলেকট্রন সংখ্যা, বাবারে আসো দেখি তাহলে বিজোড় ইলেকট্রন কিভাবে নির্ণয় করব। বিজোড় ইলেকট্রন নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই যে মৌল আছে সেখানে আমাকে দেখতে হবে ইলেকট্রন কটা কইরা আছে। ঠিক আছে, কয়টা কইরা আছে? ক্রোমিয়াম 3+, অর্থাৎ লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা দেখছিলাম? ইলেকট্রন দেখছিলাম ক্রোমিয়ামের ক্ষেত্রে যে 4s1 এবং 3d5, অর্থাৎ যদি 3+ হয় এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে চলে যাবে 2টা, তার মানে এটা থাকবে 3d3। ঠিক আছে, আচ্ছা। ফেরাসের ক্ষেত্রে 2টা চলে যাবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 2টা চলে যাবে। দিয়ে দেখো ইলেকট্রন বিন্যাস করে দেখো, বিজোড় ইলেকট্রনের সংখ্যার ক্রম হবে এটার সবচেয়ে বেশি, তারপরে ফেরাসের, তারপরে ক্রোমিয়ামের। কারণ ক্রোমিয়ামের বিজোড় যে ইলেকট্রন সংখ্যা সেগুলো সবচেয়ে কমে আসছে, কারণ কি ক্রোমিয়াম থেকে 3টা ইলেকট্রন চলে গেছে। বুঝতে পারছো? ওকে ভাইয়া। তারপরে আসো নিকেলের ক্ষেত্রে দেখি, নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? নিকেল 2+, আসো আবার করি তাইলে। নিকেল ইলেকট্রন বিন্যাস, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, তার মানে নিকেল 28, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d দিব আমরা 8। ঠিক আছে, কারণ 10 20 28। এখন এখানে দেখো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা, এখানে দেখো সেই যে অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 10টা, আর ইলেকট্রন থাকার ঘর হচ্ছে 5টা,
1 2 3 4 5 ইলেকট্রন প্রথমে এই স্পিন অবস্থা হয়ে প্রবেশ করে। প্রথমে উপরমুখী স্পিন হয়ে ইলেকট্রনগুলো প্রবেশ করলো, একটা একটা করে 5টা ইলেকট্রন প্রবেশ করলো। ইলেকট্রন আছে 8টা, তার মানে এখন নিচমুখী হয়ে একটা একটা করে প্রবেশ করবে, তার মানে 8টা, 2 4 6 7 8। এই যে বাকি দুইটা আছে না, বাকি কয়টা আছে? দুইটা। এটা হইতেছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। দেখো এই বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। যখন আমাকে বলবে বিজোড় ইলেকট্রন সংখ্যা বলো, তখন আমি সেই মৌলের পারমাণবিক যে বিন্যাস আছে অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আছে সেটা আমরা বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসে বিন্যস্ত করে তারপরে আমরা শেষ অরবিটালে দেখব যে কোন অরবিটাল মামা ফাঁকা আছো, যেটা ফাঁকা থাকবে সেটাই তোমার হইতেছে যে বিজোড়। এটা বিজোড় আছে, এটা বিজোড় আছে, এখানে কারো ফাঁকা আছে বলতে এখানে ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন নাই, এটাই ফাঁকা। ঠিক আছে, ওকে। PH4 আয়ন ইলেকট্রন কয়টা? PH4, পিতে ফসফরাস, পিতে ফসফরাস 15 প্লাস 4। ঠিক আছে, তাহলে 15 4 19, 19 আর এখান থেকে প্লাস, প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে 19 মাইনাস 1 ইকুয়াল 18। দেখো ইলেকট্রন আছে 18টা। ঠিক আছে, বুঝতে পারছো? পি কেন 15 লিখলাম? কারণ ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। হাইড্রোজেন কেন 1 লিখলাম? কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। কেন লিখলাম যে 4? কারণ হাইড্রোজেন আছে 4টা। PH4, দেখো PH4 হাইড্রোজেন আছে 4টা, তাই লিখছি 4। আর প্লাস কেন দিছি? কারণ প্লাস তো ইয়েতে ছিল। মাইনাস কেন দিছি? কারণ প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে একটা ইলেকট্রন চলে যাওয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে একটা ইলেকট্রন বাবা চলে যাওয়া। ঠিক আছে, বুঝছো এটা? এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আবার বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আসো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? এটা হবে কপার। কপার হইতেছে আমাদের প্যারাম্যাগনেটিক পদার্থ। তারপরে আমাদের কি আছে? নিচের কোনটি আয়নটি রঙিন যৌগ গঠন করে? নিকেল 2+ রঙিন যৌগ গঠন করে। স্ক্যান্ডিয়াম এটা রঙিন যৌগ গঠন করতে পারে না, কারণ এটা অবস্থান্তর মৌলই না। জিঙ্ক 2+ এটা অবস্থান্তর মৌলই না। ম্যাগনেসিয়াম 2+ এটা অবস্থান্তর মৌলই না। অবস্থান্তর মৌলগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে। এখন আমাদের বুঝতে হবে যে কোন যৌগটা অবস্থান্তর মৌলের মধ্যে পড়ে এবং কোন যৌগটা অবস্থান্তর মৌলের মধ্যে পড়ে না। কোন মৌলটা অবস্থান্তর মৌলের মধ্যে পড়ে, কোনটা পড়ে না, এটা কিভাবে বুঝবো? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করে দেখো। আসো আবার করি, সারাদিন আজকে ইলেকট্রন বিন্যাস করবো। দেখো স্ক্যান্ডিয়াম, এটা কত? 23। পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম, এটা 21। পারমাণবিক সংখ্যা এটা হইতেছে 21। স্ক্যান্ডিয়াম SC, আমরে বাবা, স্ক্যান্ডিয়াম 21। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। তাহলে ক্যালসিয়ামের পর স্ক্যান্ডিয়াম, তার মানে ক্যালসিয়াম 20 হলে স্ক্যান্ডিয়াম 21। ঠিক আছে, তাহলে আসো ইলেকট্রন বিন্যাস করে দেখি যে এখানে কি হয়েছে। 1s1, প্রথমে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, 4s2 আর 3d1। বুঝছো ইলেকট্রন বিন্যাস? বুঝছো? প্রথমে 4s এ যাবে, তারপর 3d-তে। তাহলে এদিকে 10 20 আর একে 21। এখন যখন স্ক্যান্ডিয়াম 3+ হইলো ভাইয়া, তখন লাস্ট যে শক্তি স্তর 4s2, সেখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে উড়াল দিয়ে, আর এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে উড়াল দিয়ে। অর্থাৎ এর তো ডি ব্লকই নাই। এর যে ডি অরবিটাল সেটাই তো নাই। স্ক্যান্ডিয়ামের আছে কথা মানলাম, কিন্তু স্ক্যান্ডিয়াম যখন 3+ হইলো, এর কি ডি অরবিটাল আছে? বল তুই আমারে। ডি অরবিটাল নাই। তাহলে ডি অরবিটাল না থাকলে ওই মৌলটা কিভাবে তোর হইতেছে যে কি হয়? অবস্থান্তর মৌল হয়। অবস্থান্তর মৌল না এটা, কারণ এর ডি অরবিটালই নাই। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হইতেছে যে মৌলের ডি অরবিটালে, যে মৌল আয়ন হওয়ার পরে, কোন মৌলের আয়ন হওয়ার পরে যদি ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাহলে সেটা অবস্থান্তর মৌল, তাহলে সেটি রঙিন যৌগ গঠন করবে, তাহলে সেটি রঙিন যৌগ গঠন করবে। কিন্তু এতে ডি অরবিটালই নাই, অবস্থান্তর হওয়া তো দূরে থাক, ডি অরবিটাল থাকার পরেও অনেকে পারবে না, কারণ কি? সেটা সম্পূর্ণ পূর্ণ থাকে। বুঝতে পারছো? এরই উদাহরণ হচ্ছে জিঙ্ক 2+। আসো জিঙ্কের উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এতদূর পর্যন্ত যদি দেখি তাহলে জিঙ্ক, জিঙ্ক হইতেছে ইলেকট্রন বিন্যাস করলে জিঙ্ক হইতেছে 30। এখন ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। এখন 3d10 কথা মানলাম, ইলেকট্রন 30টা ইয়ে হয়েছে, পূর্ণ হয়েছে, সেটা মানছি। কিন্তু কি হয়েছে ভাই, এখানে জিঙ্ক যখন 2+ হয়, জিঙ্ক কি হয়? 2+, দুইটা ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন যাবে সর্বশেষ যে শক্তি স্তর আছে, সর্বশেষ সর্ববাইরের শক্তি স্তর, সেখান থেকে ইলেকট্রন উড়াল দিবে। যখন সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন উড়াল দিবে, অর্থাৎ 4s থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, 4s থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। যখন 4s থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তখন আমার কি হবে? তখন 3d পূর্ণ হয়ে যাবে, 3d10
কিন্তু আমার শর্ত ছিল কি, আমার শর্ত ছিল আমি তোমার জিঙ্ককে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি, তারপরে তার যে আয়ন সেখানে যদি ডি অরবিটাল অধপূর্ণ থাকে, তাহলেই কেবল আমরা বলতে পারবো এটা অবস্থান্তর মৌল। কিন্তু ডি অরবিটাল কি আংশিক পূর্ণ? ডি অরবিটালে থাকতে পারে 10টা, আছে 10টা, আংশিক কই হইলো ভাই? ফুলে ফুল। তাহলে এটা কি না তোমার অবস্থান্তর মৌল না, এটা রঙিন যৌগ গঠন করতে পারবে না। ওকে, আচ্ছা তারপরে আসো, তাহলে এটা পারবে না, এটা পারবে না, এটা পারবে না, ম্যাগনেসিয়াম 2+, এটা তো পারবেই না। কিভাবে পারবে ভাই? এ তো ডি অরবিটালই নেই, ঠিক আছে, অত দূর পর্যন্ত যাবেই না। পারমাণবিক সংখ্যা 12, সোডিয়াম ম্যাগনেসিয়াম, তাহলে 1s2, লাস্টের যে শক্তিস্তর এটা 2s2, এখানে এসে শেষ, ঠিক আছে, 3s2 এখানে এসে শেষ। তাহলে এটা ডি অরবিটালে নাই, তাহলে এখানে প্রশ্নই আসে না রঙিন যৌগ গঠন করো। রঙিন যৌগ শুধু তারাই গঠন করতে পারবে যাদের লাস্ট শক্তিস্তরে ডি অরবিটালে প্রবেশ করছে এবং কি আকারে আছে? অধপূর্ণ আকারে আছে। আচ্ছা নিকেল দেখাই, নিকেল দেখাই শেষ করে দিব। নিকেল কি দেখাইলাম? নিকেল 2+ দেখাইছি? দেখাই নাই। আসো, নিকেল এটার পারমাণবিক সংখ্যা হইতেছে 28, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 8, ঠিক আছে, ওকে। 3d যদি 8 হয়, যখন এটা 2+ হবে, লাস্ট শক্তিস্তর থেকে 2টি ইলেকট্রন চলে যাবে, তখন দেখো 3d যে শক্তিস্তর ছিল সেটা অধপূর্ণ, কারণ 3d যে অরবিটাল সেখানে ইলেকট্রন থাকতে পারে 10টা, আছে 8টা, তার মানে অধপূর্ণ, অর্থাৎ শর্ত ফিল আপ করছে। এই তো পেয়ে গেছি নিকেল 2+, এটা রঙিন যৌগ গঠন করবে। ক্লিয়ার? ওকে, কোশ্চেনটা ভুইল না, কারণ অ্যাডমিশনে দেখা হবে ইনশাল্লাহ। কখন জানি দেখবা যে কোশ্চেনটা চলে আসছে, ভুলে গেলে মারা। আচ্ছা মনে রাখবা, নিকেল 2+ রঙিন যৌগ গঠন করে, নিকেল 2+ রঙিন যৌগ গঠন করে। বলো বলো, নিকেল 2+ রঙিন যৌগ গঠন করে, নিকেল 2+ রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। কোনটি রঙিন যৌগ গঠন করে? COCl2, COCl2 এটা। তারপরে এটা একই নিয়ম। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? স্ক্যান্ডিয়াম। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? স্ক্যান্ডিয়াম। কিন্তু স্ক্যান্ডিয়াম যখন 3+ হবে তখন ডি অরবিটালের অস্তিত্ব নাই, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? আসো দেখি এবার কোন আয়নের আকার সবচেয়ে ছোট। এতক্ষণ পড়লাম এগুলো, এখন পড়বো আকার। আসো আকার দেখবো আমরা, আকার। আসো দেখি আকার কোনটা ছোট কোনটার বড়, ঠিক আছে, ওকে। এখন ফ্লোরিন, ফ্লোরিন মানে কি? এর লাস্টে, অর্থাৎ এর যে পারমাণবিক সংখ্যা সেটা 9, অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, সোডিয়াম, সোডিয়াম না, এটা হচ্ছে নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, আর সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11। পর্যায় সারণীর যত আমরা কি কোথায় যাব? ডান দিকে যাব, তত ইলেকট্রনের আকার কি হবে? আমাদের ছোট হবে। তবে পর্যায় যদি সেম থাকে, তবে পর্যায় যদি সেম থাকে, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? এখন দেখো, সোডিয়াম যেটা আছে সেটা পরের পর্যায়ে, সোডিয়াম কি আছে? পরের পর্যায়ে। এবং ফ্লোরিন, এখানে সবগুলোতে কিন্তু 10টা করে ইলেকট্রন, দেখছো? ফ্লোরিন ছিল 9, লাস্ট শক্তিস্তরে ইলেকট্রন একটা ঘাটতি ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন করছে 10টা। কিভাবে? আসো দেখি। ফ্লোরিন 1s2 2s2 2p6 না দিয়ে আমাদের দিতে হবে 2p7, না 2p7 না 2p5, কারণ কি 5 6 7 8 9, এই তো ফ্লোরিন 9, ঠিক আছে, ফ্লোরিন 9। শেষ যে অরবিটাল বা উপশক্তি স্তর, শেষ উপশক্তি স্তরে একটা ইলেকট্রনের অভাব, তখন ফ্লোরিন কি করছে? বাবা আমার একটা ইলেকট্রন দে, তখন ফ্লোরিন থেকে হয়েছে ফ্লোরিন মাইনাস, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, স্থিতিশীল অবস্থায় গেছে, এখানে ইলেকট্রন সংখ্যা 10টা। কয়টা? 10টা। অক্সিজেন দেখো, অক্সিজেনের কি ইলেকট্রন সংখ্যা ছিল 8টা, 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে হয়েছে অক্সিজেন 10টা। সোডিয়াম, নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রন ছিল 60টা, 3টে ইলেকট্রন গ্রহণ করছে, হয়েছে 10টা। তারপরে সোডিয়াম ইলেকট্রন ছিল 11টা, এখন একটা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন হয়েছে 10টা। কিন্তু 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 প্রোটন সংখ্যার হিসাবটা করো তো, ম্যাথটা জিনিসটা বুঝো, এই কেমিস্ট্রি এই প্রশ্নটা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রোটন সংখ্যার যদি হিসাব করি, তাহলে এই যে ফ্লোরিন, এটার প্রোটন সংখ্যা 9, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, সোডিয়ামের নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, এবং যে সোডিয়াম ছিল সেটার প্রোটন সংখ্যা কত? 11।
কারণ তোমার ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে, পরমাণু থেকে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হইতে পারে, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু প্রোটন সংখ্যা তো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে দেখলাম যে 4টা পরমাণু দেওয়া আছে বা আয়ন দেওয়া আছে, সেই আয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটন আছে সোডিয়ামের। তো যেই মৌলে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটন থাকবে, আবার বলতেছি, যে আয়নে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটন থাকবে এবং ইলেকট্রন যদি সেম থাকে, তাহলে সেই মৌলটা, এই প্রোটনগুলো, সেই মৌলের প্রোটনগুলো ইলেকট্রনকে নিজের দিকে বেশি বলে আকর্ষণ করবে, আয়তন ছোট হবে, আয়তন ছোট হবে। সোডিয়ামের ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি প্রোটন, সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রোটন, অর্থাৎ সোডিয়াম সবচেয়ে বেশি আকার ছোট হবে। কারণ কি, সবচেয়ে বেশি প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান, তখন ইলেকট্রনগুলো প্রোটনকে কঠোর বেগে আকর্ষণ করবে, যত আকর্ষণ করবে তত কাছে আসবে, যত আকর্ষণ করবে তত কাছে আসবে, ইলেকট্রন আকার, পরমাণুর আকার ছোট হবে, আয়নের আকার ছোট হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসো, এত সুন্দর করে বুঝাইতেছি, তারপরে যদি না বুঝো ভাইয়া কিছু করার নাই, রেকর্ডেড ক্লাস থাকবে, বারবার দেখবা, আশা করি বুঝতে পারবা। তাও যদি না বুঝো ভাইয়া একটু বইলো ভাই, যে আপনি বুঝাইতে পারেন না, আমি একবার না, তুমি যদি একবার না বুঝো আমি 10বার বুঝাবো ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই ভুল বুঝো না, চান্স পাইতে হবে, বুঝছো? পড়াশোনার বিকল্প নাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, চান্স পাইতে হবে, যে কোনো মূল্যে চান্স পাইতে হবে। কারণ চান্স যদি না পাও, জীবন দুর্বিষহ হয়ে যাবে, দেখবা যে কোথাও মূল্য পাচ্ছ না, জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের উপায় কি? চান্স পেতে হবে। ঠিক আছে, সাবধান, পড়াশোনার প্রতি সিরিয়াস হও। নিচের কোন আয়নটি সবচেয়ে আকার ছোট হবে? বেরিলিয়াম 2+, একই নিয়ম। ঠিক আছে, এটা করাইছি না, এটা আশা করি তুমি পারবা। ওকে, আসো, পরমাণুর আকার সম্পর্কিত ক্রম, পরমাণুর আকার সম্পর্কিত ক্রম, আসো শুরু করি। পরমাণুর আকার সম্পর্কিত ক্রম দেখি কি আছে। আয়ন পরমাণুর আকার সম্পর্কিত ক্রম কি হয়েছে? সোডিয়াম সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। সোডিয়াম সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। কথা ঠিক, কারণ কি, সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা কত? 11, ম্যাগনেসিয়ামে 12, অ্যালুমিনিয়ামে 13 প্রোটন সংখ্যা। কারণ এগুলোর পর্যায়ক্রমে কি গেল? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, তার মানে প্রোটন সংখ্যা সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। এখন কথা হচ্ছে, প্রোটন সংখ্যা যত বাড়তেছে কিন্তু ইলেকট্রন সংখ্যা তো বাড়ে না ভাই, কারণ সোডিয়াম হয়েছে প্লাস 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+, 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+, 10টা ইলেকট্রন। তাহলে কি ভাইয়া, যত ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রন সেম, কিন্তু যত প্রোটন সংখ্যা বাড়তেছে তত পারমাণবিক সংখ্যা বাড়তেছে, যত পারমাণবিক সংখ্যা বাড়তেছে তত প্রোটন সংখ্যা বাড়তেছে। ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখলাম আমরা যে যেই পরমাণুতে বা যেই আয়নে আমার প্রোটন সংখ্যা বেশি কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি সেম হয়, তাহলে তার আকার সবচেয়ে ছোট। কারণ কি, সবচেয়ে বেশি বলে আকর্ষণ করবে, বেশি প্রোটন দিয়ে, বেশি ভালোবাসা দিয়ে বেশি বলে আকর্ষণ করবে, আকার ছোট হবে, আকার ছোট হবে, যত ভালোবাসা তত আকার ছোট হবে। ঠিক আছে, তার মানে অ্যালুমিনিয়াম আকার সবচেয়ে ছোট, সবচেয়ে বড় সোডিয়াম। ওকে, দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? এটা হবে 1:2, 2s1। ঠিক আছে, নিচের কোনটি আকার সবচেয়ে ছোট? অক্সিজেন। আচ্ছা, A+B এদের পারমাণবিক ব্যাসার্ধ হলো যথাক্রমে RA RB, সমযোজী বন্ধন হলে দুইটা যোগ করে দিতে হবে, RA RB যোগ করলে এই যে যেটা পাবো ওটা। আচ্ছা, AB পর্যায়ক্রমে এত এত হইলে এটা যোগ করব, যেটা পাবো ওইটা 136। কারণ কি, 9 আর 7 যোগ করলে 6, আর 9 আর 3 12, আর হাতে রেখে 13, 136। ঠিক আছে, এই দুইটা যোগ করে দিব। কারণ কি, ব্যাসার্ধ যথাক্রমে এত এত, তাহলে AB সমযোজী বন্ধন দ্রুত কত হবে? মনে করো এটা 1 মিটার, মনে করো এটা 1 মিটার, কয় মিটার? 2 মিটার, যোগ করে দিব, কাজ শেষ হয়েছে। ওকে, তারপরে আসো, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? একটু আগে পড়ছি না, পড়া কি বৃথা গেছে? বৃথা যায় না, দেখো চলে আসছে কোশ্চেন। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, যত বাম থেকে যত ডানে যাবা আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পায়। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। বুঝছো? তারপরে তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? আয়নীকরণ শক্তি, এটা বৃদ্ধি পায়। কোনটি আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেন। এখন আসো এখানে একটু কথা বলি যে কেন 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 কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলোর মধ্যে নাইট্রোজেনেরই কেন বেশি আয়নীকরণ শক্তি কেন বেশি? দেখো, কার্বন ইলেকট্রন বিন্যাস করো, কার্বন ইলেকট্রন বিন্যাস 6, মানে পারমাণবিক যে সংখ্যা সেটা 6, তাহলে 1:2s2 2p2 6। ঠিক আছে,
আচ্ছা নাইট্রোজেনের করো, নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। অক্সিজেনের করো 1s2 2s2 2p4। ফসফরাসের করো কি আছে এটা ভাইয়া, নাইট্রোজেন ফসফরাস। আচ্ছা ফসফরাসের যদি করি 15, তার মানে 1s2 2s2 2p6 4s2 4s2, তার মানে 4p 10 12 15। একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার লক্ষ্য করো, এখানে বিশাল বড় একটা রাজনীতি আছে, কেমিস্ট্রি রাজনীতি। কি দেখ ভাই, এর সর্বশেষ যে শক্তি স্তর ইলেকট্রন আছে 4টা, এর যে সর্বশেষ শক্তি স্তর উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। এখানে দেখ পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, এখানে আছে 2টা, এটা আগেই বাদ। আয়নীকরণ শক্তি কেন সবচেয়ে বেশি হবে না? কারণ সেই মৌলের আয়নীকরণ শক্তি বেশি হবে, বা সেই মৌলই বেশি স্থিতিশীল হবে যার শেষ কক্ষপথে শেষ উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা পূর্ণ অথবা অধপূর্ণ থাকবে, পূর্ণ অথবা অধপূর্ণ থাকবে। এর জন্যই তো তোমার যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল। এবং তারপরে দেখো এই নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 মানে পি যে উপশক্তি স্তর সেখানে ইলেকট্রন 3টা, ইলেকট্রন থাকতে পারতো 6টা, আছে 3টা, তার মানে অর্ধেক আছে, তার মানে স্থিতিশীল। এখানে দেখো 4p, এটা 4 হবে না, এটা 3 হবে, 3s2 3p3। তো যাই হোক ওটা হেডেক না, হেডেক হয়েছে 3p তে। তাহলে 3p যে 3, এটাও 3টা এটাও 3টা। এখন কেন এটা বেশি? কারণ এটার আকার ছোট, এটার যখন আকার ছোট তখন এর মধ্যে যে প্রোটন আছে সেটা ইলেকট্রনকে বেশি বেগে বা বেশি আকর্ষণ বলে আকর্ষণ করতেছে, সেজন্য এটা আকার ছোট। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন নিতে বেশি শক্তি দিতে হবে, তোর বেশি শক্তি প্রয়োজন, ঠিক আছে? তাহলে আয়নীকরণ শক্তিটার বেশি হবে। ভালোবাসা বেশি যদি হয় তাহলে এখান থেকে তাদের মধ্যে বিভেদ ঘটাইতে শক্তি বেশি লাগবে, ভালোবাসা যদি কম হয় বিভেদ ঘটানো সহজ, ঠিক আছে? ওকে, আয়নীকরণ শক্তি পড়াইছি। আচ্ছা বিভব সবচেয়ে বেশি লিথিয়াম, এটা হয়েছে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? সালফারের চেয়ে ফসফরাসের বেশি। কারণ কি, ফসফরাসের শেষ যে উপশক্তি স্তর আছে সেখানে 3p অর্থাৎ অধপূর্ণ থাকে, কিন্তু সালফারে তো অধপূর্ণ থাকে না, সালফারে আরও কিছু থাকে, ঠিক আছে, অধপূর্ণ থাকে না। সেজন্য আমার সালফার এবং ফসফরাসের মধ্যে তোমার ফসফরাস বেশি, ফসফরাসের আয়নীকরণ বিভব বেশি, ফসফরাসের আয়নীকরণ বিভব বেশি। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? সিজিয়াম, কারণ যত পর্যায় সারণীর নিচে যাবা তত আয়নীকরণ বিভবের মান কম। ওকে, তারপরে আসি দেখি কি আছে। তারপর আসে কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এখন এই স্লাইড পড়বো আমরা কখন? এখনই পড়বো, সমস্যা নাই। আসো এই স্লাইড দিয়ে আবার শুরু করি। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ক্লোরিন, কারণ ক্লোরিন 17 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপের মৌল। 17 নম্বর গ্রুপের মৌল হওয়ার কারণে এটা চায় ইলেকট্রন দাও, ইলেকট্রন আমারে দাও, এটা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আচ্ছা ইলেকট্রন আসক্তির ক্রম দেখো, এখানে ক্লোরিনের সবচেয়ে বেশি। কেন মনে প্রশ্ন আসে না যে ফ্লোরিনের কেন বেশি হইলো না? কারণ ফ্লোরিনের ধরো ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এর যে লাস্ট কক্ষপথ সেখানে ইলেকট্রন থাকে 60টা না? আচ্ছা করে দেখায়, এটা নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, পরের শক্তি স্তরে ইলেকট্রন থাকবে তোমার কয়টা? ফ্লোরিনের ক্ষেত্রে থাকবে 60টা, ঠিক আছে? আর এটা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখাই তাহলে এখানে 8 2 10 12 14 16 17, ঠিক আছে? এটা ক্লোরিনের ক্ষেত্রে। এখন ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে হইতেছে প্লাস একটা শক্তি স্তর ইলেকট্রন 2টা, এখন পরের যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন 1 2 2টা 2টা 4টা 5টা 6টা 7টা। এখন দেখো এখানের ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এখানে ইলেকট্রন ঘনত্ব কম। এখানে ইলেকট্রন ঘনত্ব কম, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। বলো তো কেন বেশি কেন কম? কারণ 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন এখানে আছে 7টা, 2 4 6 7, এটা 2 নাম্বার শক্তি স্তর। কিন্তু এখানে দেখো 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব কম। যত শক্তি স্তরের সংখ্যা বাড়বে তত স্পেস বাড়বে, তত আমার ইলেকট্রন ঘনত্ব, যদি ইলেকট্রনের পরিমাণ সমান থাকে তাহলে ইলেকট্রন ঘনত্ব কমবে। সেজন্যই এখানে ইলেকট্রন সবচেয়ে আগে আসবে,
ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে, কারণ সে ইলেকট্রন নিতে চাইবে, কিন্তু ইলেকট্রন নিতে চাইবে, এখানে ইলেকট্রন নেওয়ার প্রবণতা আছে, কিন্তু ইলেকট্রন নিতে পারতেছে না, জায়গা নাই, ভিড় অনেক অনেক বেশি ভিড়, এর জন্য ইলেকট্রন নিতে পারছে না, ঘনত্ব অনেক বেশি, সেজন্য কি হবে, প্রথমে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, পরেরগুলো ঠিক থাকবে। পাউলির স্কেলে অক্সিজেনের তড়িৎ কত কত 3.5 বলছে অলরেডি। তড়িৎ ক্ষেত্রে কোনটা, সিলিকন সবচেয়ে কম, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। এ বি এর মধ্যে তড়িৎ ধনাত্মক এত হইলে এটা হবে সমযোজী। যদি 0.5 থেকে 1.9 হয় তাহলে সেটা আয়নিকের দিকে চলে যাবে, ঠিক আছে, তাছাড়া এটা হবে সমযোজী। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবো, সমযোজী নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? সালফার। নিচের কোন অক্সাইড অম্লধর্মী? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মী অক্সাইড? অম্লীয়। কারণ বিক্রিয়া করো, দেখো অম্ল তৈরি করতেছে। বা সিলিকন ডাইঅক্সাইড তুমি ক্ষারের সাথে বিক্রিয়া দাও, সিলিকন ডাইঅক্সাইডকে তুমি যদি ক্ষারের সাথে বিক্রিয়া দাও দেখবা লবণ তৈরি করে ফেলতেছে। তো কখন একটা যৌগ লবণ তৈরি করে রে ভাই? যখন ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হয় তখন কেন না লবণ তৈরি হয়, তাই না? বুঝছো ভাইয়া? সেজন্যই আমরা বলতে পারি যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তোমার লবণ তৈরি করবে একটা যৌগ, তখন আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আর সাধারণ কোনো যৌগ নয়, এই যৌগটার সাধারণ কোনো যৌগ নয়লা, এটা তো কি অম্লমালা, ঠিক আছে? যখন কোনো একটা মৌল বা কোনো একটা যৌগ তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে, লবণ তৈরি করে ফেলবে, তখন আমাকে বুঝতে হবে সেই যৌগটা সাধারণ কোনো যৌগ নয়লা, এটা অম্লমালা বা অম্ল কিরণমালা। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।